নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। কেস ডায়েরিতে এর আগে বেশ কয়েকজন এসছেন যারা পুলিশ অফিসার অথবা আইনজীবী, তারা তাদের না বলা কথা বলেছেন। এই প্রথম কেস ডায়েরিতে এমন একজন অতিথি যিনি একসময় দাপুটে বাম নেতা, কিন্তু জোড়া খুনের দায়ে যাকে 12 বছর জেল খাটতে হয়েছিল। সামনে নির্বাচন, তাই এই ধরনের অতিথি আজ আমাদের মধ্যে আছেন। আপনাকে স্বাগত জানাই। দুলাল বন্দ্যোপাধ্যায়, প্রথমে আমি জানতে চাইব যে আপনার বেড়ে ওঠা বা এই বাম মানসিকতা এটা কিভাবে এসেছিল? বাম মানসিকতা বলতে পারিবারিক একটা রাজনৈতিক প্রেক্ষাপটে তৎকালীন সময় কংগ্রেস এবং পরবর্তী পর্যায়ে যখন কমিউনিস্ট পার্টি, আমি তখন খুবই ছোট আর কি, গণেশ ঘোষ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের বিপ্লবী গণেশদার প্রত্যক্ষ সামনে থেকে দেখা, তখন আমি খুব ছোট, পরে পুরুলিয়া পড়াশোনা করতে চলে যাই। গণেশদা আমাদের বাড়িতে থেকেই ওনার প্রচারটা করতেন এবং ওখান থেকেই উনি নির্বাচিত হয়েছিলেন আর কি। এটা কোন এলাকা? গণেশ ঘোষ, আমি বলছি কাশীপুর। আমার বাড়ি তো তখন কাশীপুর থানা ছিল, এখন সিথি হয়েছে, দমদম সিথি 2 নম্বর ওয়ার্ড সিথি এখন, ওইখানেই। তো গণেশদাদের দেখা এবং একটা পরিমণ্ডলের মধ্য দিয়ে, এবং আমার যৌথ পরিবার, সেখানে আমার জ্যাঠার, বড় জ্যাঠার ছেলে, বড় জ্যাঠা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন, তার ছেলে গোয়েঙ্কা কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন, অমর ব্যানার্জি। তাদের রাজনৈতিক পরিমণ্ডল এবং তাদের রাজনৈতিক শিক্ষা দীক্ষা যেটা আমাকে আকৃষ্ট করেছে স্বাভাবিক নিয়মে। ফলে আমার গোটা পরিবারটাই আর কি, যৌথ পরিবার তখন ছিল, ফলে একটা রাজনৈতিক ধ্যান ধারণার মধ্য দিয়েই ওরা তারপর পুরুলিয়া চলে যাওয়া, তারপর পুরুলিয়ায় গিয়ে ওখানে পড়াশোনা করা এবং পুরুলিয়া হায়ার সেকেন্ডারি 11 ক্লাস তখন ছিল, ওখানে পড়াশোনা করা এবং 67 সালে আমি যখন উত্তীর্ণ হই আর কি হায়ার সেকেন্ডারি, ওই যেদিনকে রেজাল্ট বেরোয় তার পরের দিনই ওখান থেকে আমার পার্টিতে প্রত্যক্ষভাবে অনুপ্রবেশ আর কি, পার্টিগতভাবে সদস্যপদ পাই। এবং অত্যন্ত গর্বের ব্যাপার সেটা হচ্ছে যে রেজাল্ট বেরোবার কিছুদিন পরেই পুরুলিয়ার রাস ময়দানে একটা সভা হয়, সেখানে জ্যোতিবাবু ছিলেন, এবং জ্যোতিবাবুর মিটিংয়ের পরবর্তী পর্যায়ে একটা পার্টি ক্লাস হয়। সেই ক্লাসের সমর মুখার্জি, দীনেশ মজুমদার, নকুল মাহাতো এরা উপস্থিত। নকুল মাহাতো তখন পার্টির সেক্রেটারি জেলার এবং রাজ্য কমিটির সদস্য ছিলেন। ওনাদের উপস্থিতিতে তখন আমাকে নকুলদার ভাষায়, ওখানকার পুরুলিয়ার ভাষাটা এখনও পর্যন্ত আমার মনে আছে, দুলাল তুমি এখন, আমার ভালো নাম হচ্ছে সুব্রত, সুব্রত তুমি এখন যাবে নাই, ওদের নেতারা আসবে, কথা আছে তোমার সাথে। তা পুরুলিয়ার নামোপাড়ায় জেলা পার্টি অফিসটা ছিল, তো সেইখানে যখন আমি যাই আর কি, বাসুদেব আচার্যও ছিলেন। সেই দিনকে আমি প্রথম পার্টিতে সদস্যপদ পাই আর কি, আমাদের পার্টিতে যা নিয়ম সে অনুযায়ী পাই। এবং তারপরে তো এখানে চলে আসি, এখানে এসে বঙ্গবাসী কলেজে ভর্তি হই, জুলজি বটানি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করি। তার পরবর্তী পর্যায়ে ধরুন ধীরে ধীরে ওই 67 সালে পরে আন্দোলন, বড় ওই বঙ্গবাসী কলেজ, তারপরে নকশালাইটদের সাথে 69 সালে লড়াই, তারপরে সরকার ভেঙে যাওয়া, প্রত্যক্ষ লড়াইয়ে অংশগ্রহণ করা, আদাবাতি সন্ত্রাসের বিরুদ্ধে, মানে কংসালদের বিরুদ্ধে লড়াই চোখের সামনে, এবং বুলেট বিদ্ধ হই চোখের সামনে। আমাদের ঘটনাটা কি ঘটেছিল? বুলেট মানে নকশালদের সাথে যুদ্ধে, মানে মুখোমুখি লড়াই। আপনার গুলি লেগেছিল? হ্যাঁ, আমার গুলি লেগেছিল এবং মারাত্মকভাবেই আমি আহত হই আর কি। তারপরে এলাকা ছেড়ে যেতে হয়, ছেড়ে গিয়ে অঞ্চল আস্তে আস্তে যখন একটার পর একটা ওই লড়াইয়ের মধ্য দিয়ে
একটা দখল হয়ে যায় আর কি জায়গা। কংগ্রেস এবং নকশাল এবং আরপিএফ এদের এই সেই কুম্ভিং অপারেশন অঞ্চলে তার কাটা ফেলে গুলিগোলা চালানো, এই সমস্ত প্রত্যক্ষভাবে সেই লড়াই থাকতে হয়েছে পার্টির কর্মী হিসাবে। এরপরে রাজনীতিতে আপনার উত্থান কি হয়েছিল? উত্থান তো ওইভাবে ব্যাখ্যা করা যাবে না। ধীরে ধীরে ধরুন ওই পার্টিতে সংগঠনে কিছু দায়িত্ব, একজন পার্টি সদস্য হিসেবে একজন কর্মী হিসেবে দায়িত্ব, তারপরে সেই দায়িত্ব থেকে গিয়ে একটা শাখার মূল ভাবে সেক্রেটারি হিসেবে পালন করা, তার মধ্য দিয়ে ট্রেড ইউনিয়নের আমার অনুপ্রবেশ ঘটে। মূলত যেটা ঘটে সেটা হচ্ছে কানপুরের অল ইন্ডিয়া CI2 কনফারেন্স থেকে আনঅর্গানাইজ সেক্টরে কমরেড বিটি রণধীবে কল করেন, আনঅর্গানাইজ সেক্টরের অর্গানাইজেশনের গুরুত্ব বোঝান এবং একটা বিরাট সেকশন অর্গানাইজ সেক্টরের থেকে অনেক বেশি শ্রমিক আনঅর্গানাইজ সেক্টরে থাকে। হকার থেকে শুরু করে অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, টালি ইটভাটা ইত্যাদি ইত্যাদি অর্গানাইজেশন, দোকান কর্মচারী, এই সমস্ত এই অর্গানাইজেশনের মধ্যে আমি যুক্ত হয়ে পড়ি এবং সংগঠক হিসাবে কিছু কিছু দায়িত্ব আমাকে পালন করতে হয়। এটা CITUর কথা বলছি। CITU অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন। এবং একজন পার্টির সভ্য হিসাবে তো যে কোনো একটা গণসংগঠনে থাকতে হয় বাধ্যতামূলক। সেই হিসাবে এটা হচ্ছে নিয়ম, আমাদের পার্টির গঠনতন্ত্রের নিয়ম। একটা গণসংগঠন যে কোনো থাকতে হয়, ছাত্র হোক, যুব হোক, কৃষক হোক, শ্রমিক হোক, বিভিন্ন ক্ষেত্রেই থাকতে হয়। আমি মনে করেছিল সেই সময় তৎকালীন পার্টি নেতৃত্ব যে আমার বোধহয় ওইখানে কাজ করাটা অনেক বেশি অ্যাডভান্টেজ হবে পার্টির পক্ষেও সার্বিকভাবে। সেই হিসেবে আমি সেই দায়িত্বটা পালন করি এবং নিষ্ঠার সাথে পালন করেছি বলেই অনুমান, কারণ ধীরে ধীরে আমার দায়িত্বটা পার্টি আমার উপরে অনেক বেশি চাপিয়ে দেন। মানে চাপিয়ে দেন বললে অন্যভাবে বলা হবে, আমাকে দেন এবং সেটা আমি গ্রহণ করি। শুধু তাই না, আমি গর্বিত অনুভব করি নিজেকে। এই যে CITUর কাজ করতেন আপনি ওই এলাকায়, কি ওখানকার মানে কি কাজ করতে? তো আমি বলছি স্টেশন চত্বর রয়েছে, ওখানে প্রচুর জনবৃত্তি রয়েছে, হকার রয়েছে, শ্রমিক রয়েছে, সেখানে কোন কোন জায়গাগুলো আপনার? আমি ধরুন আমি তো রাজ্য সম্পাদকও নির্বাচিত হয়েছি, আর যখন আপনি দেখেছেন জেলে যখন ছিলাম, জেলে বসে আমি রাজ্য সম্পাদকও নির্বাচিত হয়েছি। এখন মানে প্রত্যেকটা অর্গানাইজেশনে দোকান কর্মচারী থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, রিক্সা চালক থেকে শুরু করে, টালি ইটভাটাটা কলকাতার মধ্যে সেইভাবে নেই বলে, এই প্রত্যেকটা অর্গানাইজেশন মূলত রেল হকার এবং স্ট্রিট হকারের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম এবং সম্পাদকের দায়িত্ব আমি পালন করেছি আর কি। মানে এটা কি সম্পাদক বলতে আপনি তো একদম মানে রাজ্য সম্পাদক? হ্যাঁ, রাজ্য। সেটা পরবর্তী ক্ষেত্রে, কিন্তু সেই সময় 2002 এর আগের পর্যন্ত সেই সময় আপনি তখন কি পদে ছিলেন? তখন ওই CITUর এই আরঙের সেক্টর করতাম এবং জোনাল কমিটির অন্যতম একজন সদস্য ছিলাম। আমাদের জোনাল কমিটি ধরুন ওই কাশীপুর 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 2 নম্বর সিথি, টালা, চিতপুর, কাশীপুর, পাইকপাড়া আপ টু বাগবাজার, 7টা ওয়ার্ড নিয়ে একটা করে জোনাল কমিটি হতো। সেই জোনাল কমিটির নির্বাচিত সদস্য আমি ছিলাম আর কি। 2002 চলে আসি, কি হয়েছিল ঘটনাটা? প্রথমে আপনি কি শুনলেন? কোথায় কি শুনলাম? আপনি কি শুনলেন 2002 এর যে ঘটনাটা ঘটেছিল সেটা? 2002 সালের ঘটনাটা আপনার সবচেয়ে ভালো হতো যদি আপনি অঞ্চল ঘুরে আসতেন। যাই হোক, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন ইজ জোন অফিসে একটা আমন্ত্রণপত্র এলো যে রবি সরকার 24 পরগনা পূর্ব সিথিতে ওর ভাইপো স্মরণ সভা আছে, ও জেলা যুব আন্দোলনের নেতা ছিল। সেই সভায় আমার যেহেতু লাগোয়া আমার একদম স্টেশন অঞ্চলে, সেইখানে আমাকে উপস্থিত থাকতে হবে, কন্ডোলেন্স মিটিং আর কি। কত তারিখ এটা? এটা হচ্ছে 2002 সালের 4 মার্চ। 2002 সালের 4 মার্চ এই স্মরণ সভাটা। এখন এইটাতে আমি যাওয়ার ফলে আমি গেলাম 6:30 7টার সময়, গিয়ে ওখানে যথারীতি যা কন্ডোলেন্স মিটিং হয়, বক্তব্য রাখা এবং
অনেক নেতৃত্ব, সুভাষদা তখন বেঁচে ছিলেন, সুভাষদারাও গেছিলেন, এখন অনেকে বেঁচে আছেন, ওইখানে ছিলেন, প্রতিষ্ঠিত মানুষরা ছিলেন। সেখান থেকে 9:30 নাগাদ তখন মোবাইল ফোন বেরিয়ে গেছে, ছোট, 2002 সালে, এই অ্যান্ড্রয়েড বেরোয়নি। আমার কাছে ফোন গেল যে দয়ালদা এখানে এরকম দুজনের নাম বললো। দুজনের নামটা আমার কাছে পরিচিত, আমাদের অঞ্চলে ছিনতাই করে, ওই ট্রেন থেকে ছিনতাই করে। তারা এরকম হয়েছে, স্টেশন থেকে তাড়া করেছে, মানে দীপক বলে একজন, হ্যাঁ দমদম স্টেশন থেকে ছিনতাই করেছে। দীপক বলে একজনের পিসিমা কল্যাণী এক্সপ্রেসে যাচ্ছিল, ছিঁড়েছে, দৌড়ে যখন এসে এরা তাড়া করার পরে দৌড়ে এসে কুমারসুর স্কুলে ঢুকে গেছে। আর যারা নাকি দমদম স্টেশনের উপর ছিল, তারা তো দমদমের রাস্তাটা অনেকেই চেনে না, ট্রেন ওখানে জংশন স্টেশন অনেকে নেবে, অন্য বিভিন্ন লাইনে যায়, 2-1 চেনে। স্কুলের ভেতরে ঢুকে যেতে যখন গেছে তখন সমস্ত 250-300 লোক ঢুকে যায়। আর ঠিক লাগোয়া সেখানে পার্টি অফিস, একদম স্কুলের সামনে, এখনও গেলে সেই পার্টি অফিসের জায়গাটাও আছে, স্কুলটাও আছে। ঢুকে যায় এবং তখন আমাদের ছেলেরাও যায়, ওরা তখন পেটাপিটি হয়, মানে বেধড়ক পেটাপিটি হয় আর কি। একজন ওই পাঁচিল টপকে গিয়ে রাজাবাগান অঞ্চলে চলে যাওয়ার চেষ্টা করে, ওখানে পায়খানা পরপর স্কুলের মানে ল্যাট্রিনগুলো ছিল 7-8টা, অতগুলো ছেলে পড়াশোনা করে, আর একজন ওখানে ঢুকে যায়। তখন যেহেতু ওই বাইরের যারা নাকি তাড়া করেছিল, তারা তো সবাই কোথায় পায়খানা কোথায় কি জানে না, ফলে আমাদের ছেলেরাই এই পায়খানা খুঁজে একটাতে দেখে ঢুকে আছে, পেটাপিটি হয়। এবং সে পেটাপিটিটা চলে বেশ কিছুক্ষণ, আর কি 7:30-8টা থেকে 9টা নাগাদ অবধি চলে। আমাকে খবর দেয়, আমি 9:30 নাগাদ আসি, এসে দুজনকেই রেস্কিউ করে, একজনকে রিক্সায় তুলে দিই, আরেকজনকে তুলে দিই। করে আসার পর আমি অন্য কাজে, মানে ওখানে পাবলিকও অনেক হালকা হয়ে যায় আমি যখন আসি। তারপরে আবার অঞ্চলে কিছু ছেলে পেলে তাদের আবার রিক্সা থেকে টানে, নাবায়, মারধর, অমুক তমুক, এবং বাড়ির লোকেরা তারা আসে হসপিটালাইজ করা হয়, এবং হসপিটালে গিয়ে স্টেটমেন্টও করে। নাও স্টিল আই এম ক্যারিং অল দোজ ডকুমেন্টস, ফ্যাক্ট আই এম টেলিং ইউ। তারা যায় এবং ওখানে একজন আগে মারা যায়, তার পরের দিন একজন মারা যায়। ডাক্তারের কাছে স্টেটমেন্ট করে যে এরকম আমরা এই করতে গেছিলাম, আমাদের এই ঘটনায় এইটা হয়েছে, কোনো স্পেসিফিক কোনো নাম নেই। এখন এইটার পরবর্তী পর্যায়ে যারা মারা গিয়েছিল তারা স্টেটমেন্ট দেয়, হ্যাঁ, যারা মারা গিয়েছিল তারা স্টেটমেন্ট দেয়, তারাই কি স্টেটমেন্ট দিয়েছিল ডাক্তারের কাছে? হ্যাঁ, কি স্টেটমেন্ট দিয়েছিল? স্টেটমেন্ট দিয়েছিল, মানে চুরি এবারে করতে গেছে, মানে যে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে ট্রেন থেকে। দুজনের মধ্যে দুটো স্টেটমেন্ট, চন্দনের স্টেটমেন্টটা সেভাবে হাইলাইটেড হয়নি, কিন্তু বান্টির স্টেটমেন্টটা একদম হাইলাইট হয়েছিল, একদম লিপিবদ্ধ আছে যেরকম হয়েছে। চন্দনকে স্ত্রীর হাতে আমি তুলে দিই, যে নাকি বলে আমি মেরেছি বা কিছু হাউ অমুক তমুক, ছবি নিয়ে ওই ক্রাইম ডায়েরি ফাইরিতে 1.5 ঘন্টা ছবিও বানায় আর কি। আর যাদের দিয়ে বানায়, যারা এইটাকে অর্গানাইজ করে, তারা এসে আমাদের বলে যে আমরা কী করবো বল, আমাদের অমুক লোক বলেছে, নামগুলো আমি এখানে বলছি না, আমার পদ্ধতিগতভাবে অসুবিধা আছে। এবং all these are concocted story like anything made by some political person. তারা কিন্তু কেউই অন্য রাজনৈতিক দলের নয়, সরি টু টেল ইউ, এটা হয়। এবং এই হওয়াটা আমি মনে করি না খুব মারাত্মক কিছু, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে এরকম ঘটনা অনেক ঘটে আর কি। এবং লড়াইটা গিয়ে একেবারে শেষ পর্যন্ত তারা একদম রাষ্ট্রের বিরুদ্ধে একটা ইন্ডিভিজুয়াল লড়াই গিয়ে এরকম দাঁড়িয়ে যায়। কিন্তু তৎকালীন সময় যেটা আমার কাছে খুবই গর্ব করার বিষয়, কারণ যতদিন বিচার হয়েছে ততদিন পার্টি এই বিচারের সব কিছু, পার্টি একটা অংশ সমস্তটা বিয়ার করেছে, এবং পার্টির অনুদানেই উকিল ঠুকিল এরা দাঁড়িয়েছে। আর একটা অংশের
আমি ভীষণভাবেই মানে মানে দুঃখিত এতে বা প্রত্যাশিত নয়, এরকম ঘটনা ঘটে গেল আর কি। ষড়যন্ত্র তো অনেকের বিরুদ্ধে অনেক হয়েছে, সারা বিশ্বজুড়ে কমিউনিস্ট আন্দোলনে অনেক এরকম হয়েছে আর কি। আমি সেরকমই একজন বলা যেতে পারে, কিন্তু বাট আমি এটা বুঝি যে আমার থেকে ভালো আমাকে কেউ বেশি চেনে না। আমি যেভাবে আমাকে চিনি বা আপনি আপনাকে যেভাবে চেনেন তার থেকে তো পৃথিবীতে কেউ ভালোভাবে চিনবে না। আপনার সন্তান হোক, মা হোক, বাবা হোক, স্ত্রী হোক, সব সময় গায়ে গা লাগিয়ে যারা আছে তারাও জানবে না। আপনি যদি অনৈতিক কোনো নিষিদ্ধ পল্লীতে যান বা কোনো কিছু যান, গোপনে যান, আপনার ল্যাক অফ কনফিডেন্স হবে। আপনি জোরে চেঁচিয়ে রাস্তায় কথা বলতে পারবেন না। আপনি পারবেন না বললেই আপনার কিন্তু কনফিডেন্স আঘাত করবে। যে পরে যদি আমাকে দাঁড়িয়ে বলে যে বড় দুজন বড়- গণপিটুনিতে মারা গিয়েছিল, আমি পরে অন্য কোশ্চেনে আসছি, তার আগে বলি যে দুজন গণপিটুনিতে মারা গিয়েছিল তাদের একজনের স্ত্রী বলেছিলেন যে আপনার সামনে নাকি আপনার পায়ে ধরে ভিক্ষা চেয়েছেন, তা আপনি নাকি ছাড় দেননি। আমার সাথে তো আমি এসেছি যখন, আর আমাকে কেসে যেটা দাঁড় করিয়েছে আমি তার ধারে পারে নেই। আমার পায়ে ধরা তো দূরের কথা, জীবনে আমি তাকে প্রথম সেদিনকে দেখেছিলাম এবং আমার পায়ে ধরার কোনো প্রশ্নও নেই, পায়ে ধরার জায়গাও ছিল না। যখন আমি এসেছি তখন ওরা কেউ ছিলই না। আমি রিক্সায় তুলে দেওয়ার পরে ওর মহিলা আসে। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। যে দুজন, এছাড়াও আপনি ছাড়াও ওই মামলায় আরও কয়েকজন তো অ্যাকিউজ ছিল, তারা তো আপনার পার্টির কর্মী ছিল, তারা আপনার ঘনিষ্ঠ ছিল। হ্যাঁ, আমার ঘনিষ্ঠ কারণ পার্টির ছেলে ছিল, তারা অল দেয়ার অ্যাফিলিয়েটেড বাই পার্টি। তো তারা এই মারধরের সঙ্গে যুক্ত ছিল? বললাম তো 250-300 লোকের মধ্যে তারাও ছিল, যেহেতু পার্টি অফিসটা ঘেরা একেবারে একদম লাগানো একটা পাঁচিলের এইদিকে পার্টি অফিস, তারপরে সেখানে স্কুল। তারাই গিয়ে তো জায়গাটা দেখিয়ে দিয়েছে, তারাই তো বাথরুম থেকে টেনে বের করেছে। চড়থাপ্পড় লাথি, অনেক দিনের ওয়ান্টেড, এটা চিরকালই ছিনতাই, দমদম ছিনতাই কেসে এখনও বহু জিআরপিতে গেলে আপনি পাবেন। এই ইনলিগাল সব বাংলাদেশ থেকে তখন সেই সব আসতো আর কি, কি ভিসিআর, 3CR, অমুক তমুক। তারপরে এই বাল্বের ফিলামেন্টগুলো, তখন বাল্বের মধ্যে ফিলামেন্ট ছিল, হোমিওপ্যাথি শিশিতে করে ভরে এই সমস্ত আসতো, এবং সব এই নোংরাম এইগুলো এরা করতো। এবং এই ছিনতাইয়ের ঘটনাটা, রক্তাক্ত মহিলা ট্রেন থেকে নামতে পারলেন না, পরের স্টেশনে নামলেন, পরের স্টেশন থেকে আবার তাকে দীপক বলে ছেলেটি মাছে সে নিয়ে এসে দমদমে নিয়ে এলো, সে সব নথিভুক্ত হয়েছিল। কিন্তু সেটা তো পরবর্তীকালে দেখা গিয়েছে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি, মানে লিখিত পরিত সমস্ত ফোকাস হয়নি, কিন্তু সব কিছু কাগজে, সমস্ত কিছু একেবারে ডাইরেক্ট রিপোর্টারে গিয়ে দেখেছে, সব কিছু করেছে, অঞ্চলের মানুষ সব কিছু প্রমাণিত হয়েছে। এবং নাও স্টিল আই এম ক্যারিং, আমি আপনাকে পাঠিয়ে দেবো, না, সব কিছু আছে, আমি বলতে কিন্তু চাইছি- এটা রিফ্লেক্টেড হয়নি। আসলে আবার বললাম, একটা লড়াইয়ে যখন স্টেট পাওয়ারের বিরুদ্ধে লড়াইটা যখন শুরু হয়, যার দ্বারাই পরিচালিত হোক না কেন, অদ্ভুতভাবে রাজ্যে বিভিন্ন সময় বাম আমলে যেখানে যেখানে গণপিটুনিতে এরকম মৃত্যু হয়েছে, সেখানে সেখানে শাসক দলের কারো না কারোর নাম এসছে। গণপিটুনি, গণরোষ, যা ইচ্ছা বলুন, সাধারণ মানুষের সমর্থন, ধরুন আনন্দমার্গীর ঘটনা, বা তার আগে আপনি ভাঙড়ে সেখানে পোলাইটে দুষ্কৃতীদের মেরে ফেলা হয়েছিল, বা আপনার ওখানে হয়েছে বিভিন্ন সময়। কেন বলুন তো এই ঘটনাগুলোর সঙ্গে সঙ্গে শাসক দলের আমি নাম? আপনাকে বলি, আপনি 4টে উদাহরণ দেবেন, আমি আপনাকে 20টা উদাহরণ দেবো যে জনগণ সেখানে পার্টির, সিপিআইএমের কোনো বা বামপন্থীদের কোনো নাম নেই। আমার কাছে উদাহরণ, আমার কাছে ছাপা আছে কাগজ, কারণ আমার সেই সময় দাঁড়িয়ে আমি যখন জেলে ঢুকে যাই তখন মানে আমাদেরই কমরেডরা। আনন্দমার্গীর ঘটনায় কোনো বামেরা জড়িত নয়? আনন্দমার্গীর ঘটনায় তো যিনি যুক্ত ছিলেন তিনি তো স্বপন চক্রবর্তী, সে তো একেবারে ডাইরেক্ট যুক্ত, প্রমাণিত হয়েছে, সে তো এখন তৃণমূলের লিডার, সেটা এখন তৃণমূলের এখন কি লিডার। করছে না? আমি বলছি বামেরা যুক্ত ছিল কি ছিল না, না? কি আপনি বলছেন সেই সময় যে এটা যে যুক্ত বা যুক্ত নয়, এটার ক্ষেত্রে বামেরা যুক্ত, বামেদের শাসন সেখানে ছিল, কিন্তু বামেদের শাসনের ফলে সেখানে যদি এই জাতীয় ক্রাইম বা কোনো কিছু হয়, তাহলে কিছু শাসকের বর্তা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ইন্ডিভিজুয়াল নাম যদি কিছু বলেন, তাহলে এটুকুনি বলতে হবে যে সেই সময়ে দাঁড়িয়ে যে ঘটনা ঘটে, সেই ঘটনায় যারা যুক্ত
দু একজনের নাম আমি যেমন বললাম স্বপন চক্রবর্তী, তার অবস্থান কি, আর দুলাল ব্যানার্জির বর্তমান অবস্থান কি, তৎকালীন সময়ে যে পিটিয়ে চন্দনকে কিংবা বান্টিকে মারা হলো সেই সময়ে দুলাল ব্যানার্জির অবস্থান আর আজকে দুলাল ব্যানার্জির অবস্থানের মধ্যে কি আপনি কোনো ফারাক দেখছেন? না, দেখছেন না। আপনি দেখলেও আমি দেখছি না, কারণ সেই অবস্থান নিয়ে যেই জায়গা থেকে আমি দাঁড়িয়েছিলাম, এত নির্যাতন, এত অপমান, এত আমার নিজেকে প্রমাণিত করতে হয়েছে আমাকে। আজকে টিভি চ্যানেলে বসে ডাকা হচ্ছে এবং সেখানে সামথিং কনফিউশন আছে রিগার্ডিং দুলাল ব্যানার্জি, যা শুনেছি, যা দেখেছি, যা বুঝেছি, আর দুলাল ব্যানার্জির বর্তমান চালচলনের ক্ষেত্রে হেলেনেমেন্ট ডিফারেন্স আছে বলেই আজকে এই বৈঠকে আপনি আমাকে ডেকেছেন। ইউ আর রাদার কনফিউজড, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডিউ রেসপেক্ট, জাস্ট আই এম টেলিং ইউ। অ্যান্ড এইগুলো আপনি স্বপন চক্রবর্তীকে ডাকছেন না, কিন্তু জানি না ডাকবেন কি না, যে আপনি তখন এইখানে মূল ছিলেন, আজকে তো তৃণমূলে চলে গেলেন। কই দুলাল ব্যানার্জি তো যায়নি। প্রশ্নটা হচ্ছে, আমি কি মারামারি করিনি? আমি কি রিভলভার ধরিনি? আমি কি বোম মারিনি? হ্যাঁ, মেরেছি। 70-এর দশকে, বিগত শতাব্দীতে 70-এর দশকে করতে হয়েছে। আমি তো একটু আগে বললাম আমি গুলি খেয়েছি। সবটাই করেছেন আপনি রাজনীতির জন্য, হ্যাঁ, রাজনৈতিক কারণে। একদম একটা ক্লাস অ্যাটিটিউড থেকে আমার লড়াইটা, কিন্তু ক্লাস থেকে একদম। আমি বুঝি দুনিয়াতে দুটি জাত আছে। আমি সেকুলারিজমে বিশ্বাস করি না। কেন? আমি বিশ্বাস করি দুটো জাত, খেটে খাওয়া, লুটে খাওয়া। সেখানে সেকুলারিজম আছে কেন? নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।